নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আগামীকাল 9 সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর তারিখটা এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলে। তার কারণ 9 সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন, এবং যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু ইতিমধ্যেই অত্যন্ত একটা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এর আগে যতগুলো উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে আমরা কিন্তু এতটা গুরুত্ব দিয়ে কখনোই উপরাষ্ট্রপতি নির্বাচন সবাই একদম সেটাকে ঘিরে চর্চা করছেন রাজনৈতিক পরিমণ্ডলে, তেমন ঘটনা দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ কালকে কিন্তু যে ভোটটা হতে চলেছে সেখানে কিন্তু লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদরা ভোট দেবেন, এবং তারা কিন্তু ভোট দেবেন সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে। এবং সেখানে কে কাকে ভোট দিচ্ছেন কেউ জানতে পারবে না, এবং তার সঙ্গে কে কোন জায়গায় ভোট দিচ্ছেন, অর্থাৎ কোন এনডিএ শরিক দলের সাংসদ তিনি যদি আইনজীবী হন এবং একজন আইনজীবীর ভোটে দাঁড়িয়েছেন সেই হিসেবে সুদর্শন রেড্ডিকে ভোট দিয়ে ফেলেন, তাহলে কিন্তু কারোর কিচ্ছু বলার নেই বা করারও নেই, কারণ কোন পার্টি এই ক্ষেত্রে হুইপ জারি করতে পারে না। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে একদম নবীন পট্টনায়ক থেকে শুরু করে চন্দ্রশেখর রাও, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তারা দুজনেই সরে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই। এবং যে খবরটা সূত্র মারফত উঠে আসছে যে নবীন পট্টনায়ক কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধাচরণ করার জন্য তিনি কিন্তু একদম মনে প্রস্তুত করেছিলেন, এবং তার সাংসদদের সঙ্গে কথাও বলেছিলেন যে সুদর্শন রেড্ডিকে সাপোর্ট করবেন। এবং সেটা কিন্তু কোথাও গিয়ে একদম আমরা ডি কে শিবকুমারের কথা বলেছিলাম, ডি কে শিবকুমার কংগ্রেসের একজন এমপি, তিনি একদম যোগাযোগ করার পরবর্তীতে এই ঘটনাটা ঘটেছিল, এবং নবীন পট্টনায়ক তেমন একটা মিটিংও করেছিলেন তার ঘনিষ্ঠ মহলে। কিন্তু সেইটার পরবর্তীতেই কিন্তু নবীন পট্টনায়কের যে প্রাক্তন, যিনি 4 বারের ওড়িশার মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পুরনো কেসের ফাইল, সেগুলো ইতিমধ্যেই আবারও সেগুলো নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেটার পরবর্তীতে আমরা আজকে দেখলাম নবীন পট্টনায়কের দলের পক্ষ থেকে সম্বিত পাত্র তিনি জানিয়ে দিলেন যে তারা ভোটদান থেকে বিরত থাকবেন, কিন্তু সেটা সত্যের খবর। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি যে এনডিএ এর পক্ষে 427 জন সাংসদ রয়েছেন, তার কারণ 293 জন লোকসভায়, 134 জন রাজ্যসভায়, সংখ্যার হিসেবে 427 জন রয়েছেন, এবং সেই 427 জন যদি ভোট দেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে তারা জিতবেন। এবং তার সঙ্গে জগনমোহন রেড্ডি, তিনি অন্ধ্রপ্রদেশের বিরোধী দল নেতা হয়েও তিনি বলেছেন তার সাংসদ একদম সরাসরি 11 জন সাংসদ দিয়ে তিনি সাপোর্ট করবেন। সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে এনডিএর যে প্রার্থী তাদের জিতে যাওয়ার কথা, প্রায় 440টার কাছাকাছি সিট পেয়ে, প্রায় 440টার কাছাকাছি সিট পেয়ে। এবং সেই জায়গা থেকে তারা যদি সেই সিটটা না পায়, বেশ কিছু সাংসদ তারা ভোট দ্বারে বিরত থাকবেন বা অ্যাবসেন্ট থাকবেন, সেই ঘটনাগুলো ঘটবেই। তাই জন্য 5-10টা ভোটের ডিফারেন্স হবে, সেটা মানাই যায়। কিন্তু যদি দেখা যায় যে 410 থেকে 400-র মধ্যে সিটটা নেমে এলো, হয়তো জিতলেন সিপি রাধাকৃষ্ণন, কিন্তু যদি দেখা যায় সেটা নেমে এলো, তার মানেই কিন্তু ধরতে হবে ক্রস ভোটিং হয়েছে। এবং এনডিএ এর পক্ষে ক্রস ভোটিং হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা দেখতে পাবো যে ভোটিং হলো কিন্তু সিপি রাধাকৃষ্ণন পেলেন 400 থেকে 405-10, এইগুলো এই নাম্বারের মধ্যে। এগুলো আমরা কালকে এই সময় আলোচনা করব অবশ্যই। সিটের সামগ্রিকভাবে সিপি রাধাকৃষ্ণন যদি জিতে যান, কত ভোটের ব্যবধানে জিতলেন, কত ব্যবধানে হারালেন সুদর্শন রেড্ডিকে, সেগুলো কিন্তু খেলা সম্পূর্ণ ঘুরে যাওয়ার যে চান্স, একদম সুদর্শন রেড্ডি জেতার যে চান্স সেটা নেই হয়তো। কিন্তু কি হতে পারে এই মুহূর্তে সুদর্শন রেড্ডি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, একদম 249 জন সাংসদ রয়েছে আইএনডিএ জোটের পক্ষে লোকসভা, এবং তার সঙ্গে একদম রাজ্যসভায় 104 জন সাংসদ রয়েছে তার পক্ষে। এবং সেই যে ভোটটা, সেটার পরবর্তীতেও যদি দেখা যায় যে 30 থেকে 35টা ভোট তিনি এক্সট্রা পেয়ে গিয়েছেন আগামীকাল, যেটা চান্স ইতিমধ্যে কিন্তু রয়েছে। তার কারণ অনেকগুলো। তার কারণ প্রাথমিকভাবে তেলেগু অস্মিতা, তিনি অন্ধ্রপ্রদেশ থেকে উঠে আসা একজন মানুষ, এবং শুধু তেলেগু অস্মিতা নয়, তার সঙ্গে তিনি দক্ষিণ ভারতের যে একজন মানুষ, সেটাও কিন্তু এখানে কাজ করছে। যদিও দক্ষিণ ভারত থেকে একদম তামিলনাড়ুর মানুষ হিসেবে আমাদের সিপি রাধাকৃষ্ণন তিনি উঠে আসছেন, কিন্তু সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় থাকছে, সেই ভেবেও কিন্তু কেউ ভোট দিতে পারেন। অন্যদিকে আরেকটা ভোটিং কি হতে পারে, যেটা অবশ্যই এই মুহূর্তে খবর উঠে যাচ্ছে, জগদীপ ধনকর তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন নিউ দিল্লিতে, এবং তিনি মিটিং করছেন বিভিন্ন সাংসদদের সঙ্গে, আমরা শুনতে পেয়েছিলাম। সেই জায়গা থেকে জগদীপ ধনকর কিন্তু ছিলেন একজন জাট সম্প্রদায়ের মানুষ, এবং জাট সম্প্রদায়ের যে ভোটটা সেটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর করে রাজস্থান থেকে যারা আসেন তাদের কাছে যে বংশ মর্যাদা বা জাট সম্প্রদায়টা তাদের নিজের সম্প্রদায়ের মানুষ, সেটা কিন্তু একটা
ফ্যাক্টর করে। এবং বসুন্ধরা রাজে আমরা ইতিমধ্যেই আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম যে বসুন্ধরা রাজে এতটাই এই মুহূর্তে বিরক্তি প্রকাশ করেছেন এই যে জগদীপ ধনখড় সরে যাওয়ার পর যে একটা জায়গা হলো, সেখানে বসুন্ধরা রাজের নামটা কেন একদম পাবলিক করা হলো না, বা বসুন্ধরা রাজেকে কেন একদম এই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করানো হলো না, সেই বিষয়গুলো নিয়ে বসুন্ধরা রাজের কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। সেখান থেকে রাজস্থানের বিজেপির মধ্যে কিন্তু 20 জন এমন সাংসদ রয়েছেন যারা কিন্তু অ্যান্টি ভোট করতে পারেন। এরপর পরের যে ফ্যাক্টরটা এখানে কাজ করতে পারে সেটা কিন্তু মহারাষ্ট্রে একনাথ শিন্ডে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি 2024-এর ভোটের পর থেকে একনাথ শিন্ডে রীতিমতন কিন্তু দেবেন্দ্র ফডনবিসের সামনে দাঁড়াতেই পারছেন না। উপমুখ্যমন্ত্রী হয়ে তার যে গুরুত্বটা সেটাই কিন্তু হারিয়ে গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন একটা রাজ্যে, সেখান থেকে তার সরকার ভেঙে নতুন একটা সরকার তৈরি করে সেখানে তাকে একদম উপমুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে দিলে তার তো কোনো গুরুত্ব তিনি পাচ্ছেন না। তার কারণ তিনি ক্ষমতা ভোগ করে এসেছেন এবং তার যে সাংসদরা তারাও এই মুহূর্তে এনডিএ শরিক দলের প্রার্থী, তার হাতে রয়েছেন 7 জন সাংসদ, তারা কিন্তু এই মুহূর্তে একটা খেলা করতে পারেন, এরকম খবর উঠে আসছে। এছাড়া উত্তরপ্রদেশের অজিত সিং, তিনি একটি আঞ্চলিক পার্টি লোক দল, তাদের কিন্তু রয়েছে 4 জন সাংসদ। এছাড়াও বহু এরকম ছোট ছোট সাংসদ কিন্তু রয়েছে আঞ্চলিক দলগুলোর, যারা কিন্তু ইতিমধ্যেই একটা বিভিন্ন ভাবে অ্যাপ্রোচড হয়েছেন এনডিএ এর দ্বারাও এবং আইএনডিআই জোট প্রার্থীর দ্বারা। এর মধ্যেই সুদর্শন রেড্ডি, তিনি একদম ফুল মুডে একদম একটা ভিডিও করেছেন এবং ভিডিও বার্তায় তিনি কিন্তু বলেছেন যে সমস্ত সাংসদদের আমি অন্তরাত্মার কথা শুনে সংবিধান বাঁচানোর লক্ষ্যে এই মুহূর্তে ভোট দান করতে বলছি। সুতরাং সমস্ত সাংসদ এই কথাটাইতেই কিন্তু অত্যন্ত স্ট্রেস দিচ্ছেন তিনি বারংবার। প্রথম থেকেই আমরা শুনতে পাচ্ছি সুদর্শন রেড্ডি কখনো চন্দ্রবাবু নাইডুর সম্বন্ধে একদম বক্তব্য করছেন যে তিনি টুইস্ট এন্ড টার্নস করতে পারেন, তিনি দেশের নেতা, বড় নেতা, তিনি জানেন কখন দেশের জন্য কোনটা ভালো হবে। এবং সেই যে কথাটা ইতিমধ্যেই কিন্তু অত্যন্ত হাইলাইটেড হয়েছিল যে সুদর্শন রেড্ডি কিসের ভিত্তিতে এই কথা বলছেন, সেই জায়গা থেকে এইটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে যে সুদর্শন রেড্ডি যে অন্তরাত্মার কথা শুনে ভোটটা দিতে বলছেন, সেখানে কোথাও গুপ্ত ভোটদানের ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু তিনি যতই মুখে বলুন না কেন, তার ছেলে নারা লোকেশ যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এসে বৈঠক করুন না কেন, তবুও কোথাও গিয়ে যদি গুপ্ত ভোট দান করেন সুদর্শন রেড্ডির পক্ষে, আমরা জানি না সেগুলো হবে কিনা, প্রত্যেকটাই কিন্তু পসিবল ওয়ে আমরা কথা সেগুলোর বলছি, প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে হতে পারে। সেই জায়গা থেকে যদি সুদর্শন রেড্ডি বেশ কিছু ভোট তার আনএক্সপেক্টেডলি বেশি পেয়ে যান, তাহলে যেটা হবে হয়তো সিপি রাধাকৃষ্ণন জিতে যাবেন, সেটা হয়তো হবেই, অবশ্যই হওয়ার সেটা স্বাভাবিক। এটা ছাড়া যদি অন্য কিছু ফলাফল হয় সেটা অবশ্যই একটা রীতিমতন রাজনৈতিক ভাবে ভারতবর্ষের ইতিহাসে একটা রেনেসা হয়ে থাকবে বলাই যায়। তার কারণ এনডিএ সরকার চলছে, আইএনডিআই এর জোট যেখানে বিরোধিতা করছে বিভিন্ন প্রেক্ষিতে, সেই জায়গা থেকে যদি এতটা গ্যাপ থাকে সেখানে সেই গ্যাপটা যদি ফুলফিল হয়ে যায়, প্রায় 100-র বেশি আসন রয়েছে আইএনডিএ জোটের থেকে এনডিএ জোটের পক্ষে, সেটা যদি ফুলফিল হয়ে যায় অবশ্যই সেটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। যদি আইএনডিআই এর জোটের সুদর্শন রেড্ডির যে সংখ্যক ভোট পাওয়ার কথা তার থেকে 30-40টা ভোট তিনি এক্সট্রা পেয়ে যান, সেখানেও কিন্তু একটা জিনিস প্রমাণিত হবে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কিন্তু এই মুহূর্তে তাদের যে সংগঠন সেটার উপর তেমন দখল নেই। যদি 5টা-10টা ভোটের ব্যবধান তৈরি হয় দুই প্রার্থীর মধ্যে, আপনারা বুঝুন যে আগামী দিনে বিহার ভোটের ক্ষেত্রে সেটা কতটা এফেক্ট ফেলবে, সেটা পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে, তামিলনাড়ুর ভোটের ক্ষেত্রে, কেরলের ভোটের ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলবে। এবং এই মুহূর্তে কিন্তু এই জন্যই নরেন্দ্র মোদী অমিত শাহ ভয়ে আছেন। কেন বলছি ভয়ে আছেন? নরেন্দ্র মোদী যিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একদম সবার শেষে তিনি গিয়ে সভায় আসেন, সংসদের অভ্যন্তরে আমরা দেখতে পেয়েছি সংসদ চলছে, তার পরবর্তীতে তিনি একদম এন্ট্রি দেন এবং তিনি আসার সময় মোদি মোদি করে সবাই চিৎকার করতে শুরু করে। সেই নরেন্দ্র মোদীকে আজকে দেখা গেল নিউ দিল্লিতে এনডিএ সমস্ত সাংসদদের যে বৈঠক, বিজেপি সমস্ত সাংসদদের বৈঠক, সেখানে শেষ আসনে বসে থাকতে এবং মঞ্চে উপস্থিত অন্যান্যরা বক্তব্য রাখছেন, নরেন্দ্র মোদী অডিয়েন্সের মধ্যে একদম শেষ আসনে বসে আছেন। এই যে ছবিটা হঠাৎ করে আজকেই কেন ধরা পড়লো? এইরকম ছবি তো ধরা পড়ে না। সুতরাং এই মুহূর্তে বিভিন্ন বিষয়গুলো কিন্তু কাজ করছে। এছাড়া বিহার লবি তো রয়েছে, যেখানে রাজীব প্রতাপ রুডি যিনি কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে কয়েকদিন আগেই জিতেছেন এবং জেতার পরবর্তীতে তিনি নিশিকান্ত দুবের এগেনস্টে পরশুদিন একটি মন্তব্য করেছিলেন যে নিশিকান্ত দুবে তাকে হারানোর চেষ্টা করেছিল। এই যে বক্তব্যগুলো ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে রাজীব প্রতাপ রুডির তারও একটা লবি রয়েছে নিশ্চয়ই। এবং বিহারের ক্ষেত্রে এই মুহূর্তে যেভাবে একদম নীতিশ কুমার নিজের ইচ্ছে মতন হঠাৎ করে যে কোনো জায়গায় দাঁড়িয়ে, আপনাদের আগে
আগেই সকালবেলা জানিয়েছি যে নীতিশ কুমার হঠাৎ করে বক্সারে একটা জনসভা ছিল এবং সেখান থেকে তার জেডিইউ প্রার্থীর হাত তুলে দিয়ে বলছেন এই আপনাদের নেতা, ইনি আবার দাঁড়াবেন, নাকি আপনারা ভোট দেবেন। তো এই সমস্ত কথাগুলো যখন বলছেন তখনও কিন্তু বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো কথাবার্তা হয়নি। সুতরাং নীতিশ কুমারের দলের 12 জন সাংসদ কখন কি করে দেবেন আমরা জানি না। অন্যদিকে চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ, জিতেন রামবাজির 1 জন সাংসদ, সেগুলো তো রয়েছে। অন্যান্য ফ্যাক্টর গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে জগদীপ ধনকরের যে হঠাৎ করে সরে যেতে হলো, সেই জায়গা থেকে তার যে জাট সম্প্রদায়ের ভোটটা, রাজস্থান থেকে বিজেপির রয়েছেন 20 জন সাংসদ যারা কিন্তু একদম রীতিমতন বসুন্ধরা রাজে যা বলেন সেই অনুযায়ী তারা কাজ করেন, এরকম বিভিন্ন আলোচনা আমরা বিভিন্ন সময় শুনতে পাই। সুতরাং তারা কি করবেন? অন্যদিকে অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু তিনি কি করবেন? অন্যদিকে একদম অজিত সিং যে লোকদল উত্তরপ্রদেশ থেকে তারা কি করবেন? আমরা কেউ কিন্তু জানি না যে কোন পক্ষে কারা ভোট দেবেন, এবং সবার কিন্তু গুপ্ত ভোটদান পদ্ধতিতে যে কারুর যাকে ইচ্ছা ভোট দেওয়ার অধিকার রয়েছে। এবং দেখার বিষয় যে এনডিএ তে থাকা সত্ত্বেও অন্তরাত্মার কথা শুনে সুদর্শন রেড্ডিকে কতজন এক্সট্রা ভোট দিয়ে ফেলেন, অর্থাৎ ক্রস ভোটিং কতজন করে ফেলেন, এবং কতজন সাংসদ অ্যাবসেন্ট থাকেন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন, এবং কোন কোন দল থেকে কারা কারা অনুপস্থিত থাকেন, সেই সমস্ত খবর কালকে অবশ্যই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট হবে আগামীকাল, এবং আগামীকালের সমস্ত আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যে 6টা থেকে ভোট কাউন্টিং শুরু হবে এবং রাত 8টা নাগাদ আমরা মোটামুটি যা জানতে পারবো তাতে কিন্তু বোঝা যাবে যে ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন। সুতরাং সমস্ত খবরের আপডেট আগামীকাল দেখতে থাকুন টক টু বাংলার পর্দায়। প্রতি মুহূর্তে বিশ্লেষণ করে জানাবো যে কি হচ্ছে এবং কারা অনুপস্থিত থাকছেন, কারা উপস্থিত থাকছেন। কালকের দিন নতুন ভাবে কিন্তু ইতিহাস রচিত হতে যাচ্ছে যে একজন উপরাষ্ট্রপতি তিনি তার সময়কাল শেষ করতে পারলেন না এবং তাকে সরে যেতে হলো, তাই জন্য আরেকজন উপরাষ্ট্রপতির পদে একটা উপনির্বাচন হচ্ছে। সেখানে কে জিতছেন সেখানেও কিন্তু টানটান উত্তেজনা, যেখানে গত উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর 2022 সালে 346টা ভোটের ব্যবধানে জিতেছিলেন। কংগ্রেস প্রার্থীকে হারিয়ে 346টা ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। কোনো কেউ জানতেই পারেনি, খবরও হয়নি, জাস্ট এক লাইনের একটা হেডলাইন হয়েছিল যে জগদীপ ধনকর পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন 346টা ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। সেখানে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে এরকম টান টান উত্তেজনা। আগামীকাল সমস্ত খবর আপনাদের বলবো, ততক্ষণ পর্যন্ত অবশ্যই টক টু বাংলার অন্যান্য খবরগুলো দেখতে থাকুন। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটা ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।